বিগ ব্রেকিং, কলকাতা বিমানবন্দর থেকে সরছে মসজিদ। বিমানবন্দর থেকে মসজিদ সরানোর সিদ্ধান্ত সরকারের। উন্নয়নের উড়ানে আর থাকছে না বাধা। আর এই নিয়ে কথা বলেছে আমার সহকর্মী অতনু আমাদের প্রতিনিধি কৌশিক দাশগুপ্তের সঙ্গে। শুনুন সেই ডিটেলড আলোচনা। বিগ ব্রেকিং, বড় খবর দেব আপনাদের, যে খবর শোনার পর আপনিও বলবেন যে উন্নয়নের উড়ান এবার বাধাহীন। উন্নয়নের উড়ান বাধাহীন কেন বলছি আমরা? বিগ ব্রেকিং, বড় খবর। নিউজ রুম থেকে সরাসরি আমার সঙ্গে আমার সহকর্মী কৌশিক রয়েছে। কৌশিক, তুমি একেবারেই ঠিকই বলেছো, উন্নয়নের উড়ান এবার বাধাহীন। কারণ কলকাতা বিমানবন্দর অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে যে মসজিদ ছিল, সেই মসজিদটিকে অবশেষে সরানোর সিদ্ধান্ত নিয়েছে এই সরকার, বিজেপি সরকার। অবশেষে এই জট কাটতে চলেছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে যে মসজিদ, সেই মসজিদটিকে সরানো হবে। এবং এই জটটা কিন্তু তুমি জানো দীর্ঘদিনের জট। এর মাঝে বহু সরকার গেছে, বিভিন্ন দলের সরকার গেছে, কিন্তু কোনো সরকারই এ বিষয়ে সদর্থক পদক্ষেপ করেনি। যা এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিমানবন্দরের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে যে মসজিদ রয়েছে, সেই মসজিদটিকে সরানো হবে। এই সরকার আসার পরেই এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একবার শোনাতে চাইব। এখানে বাউন্ডারি ওয়াল ক্লোজ করা যাচ্ছে না, আরো দুটো রানওয়ে নন ফাংশনিং। মোদিজি এত টাকা দিয়েছেন, তার কারণ ওনারা জানিয়েছেন রিলোকেশন অফ মক্স লোকেটেড অ্যাট সেকেন্ডারি রানওয়ে 19-R। এইটাকে রিলোকেট করতে কেন আপনারা পাচ্ছেন না? নয় নেগোসিয়েশন, নয় ডিসকাশন, নয় লিগেল। কোন পদ্ধতিতে করবেন আমরা জানি না। আজকে একটা মাত্র রানওয়ে ফাংশন করছে কলকাতাতে, কেন এটাকে ক্লোজ করছেন না? তাহলে এত টাকা ইনভেস্ট করে আরো দুটো রানওয়ে কেন বানিয়েছেন? আমরা এটা করাবই, আপনারা শুনলে ভালো, না শুনলে এরপরে উপরে উঠবো না। এই গেটের এখানে শতরঞ্জ পেতে বসে থাকবো। দেশের সুরক্ষা এবং এই এয়ারপোর্টে 3টি রানওয়ে চালু করার জন্য কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মোদিজি টাকা দিয়েছেন, ভারত সরকার টাকা দিয়েছেন, কেন হবে না? এই হচ্ছে বিমানবন্দরের বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়ালের ভিতরে হচ্ছে মসজিদ। এই হচ্ছে মসজিদ, বাঁকড়া মসজিদ, যেই মসজিদকে অনেকে বলেন গৌরীপুর জামে মসজিদ বা বাঁকড়া মসজিদ। এই হচ্ছে বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়ালের 150 মিটার ভিতরে এখানে রয়েছে মসজিদ। এই 150 মিটার ভিতরে মসজিদ থাকার ফলে কোথায় সমস্যা? এই হচ্ছে বিমানবন্দরের ভিতর দুটো রানওয়ে। এটা হচ্ছে প্রাইমারি রানওয়ে, এটা হচ্ছে সেকেন্ডারি রানওয়ে। প্রাইমারি রানওয়েটা দেখো কতটা লম্বা, কিন্তু সেকেন্ডারি রানওয়েটা দেখো এখানে এসে থেমে গেছে। কারণ এই সেকেন্ডারি রানওয়ে থেকে মাত্র 165 মিটার ভিতরে এই মসজিদ। এই মসজিদ যদি এখানেই থাকে তাহলে রানওয়ে এত দূর আসবে কি করে? তাই এই মসজিদ সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে এই সেকেন্ডারি রানওয়েকে লম্বা করা যায়। প্রাইমারি রানওয়ে যতটা লম্বা তুমি দেখতেই পাচ্ছ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে, সেকেন্ডারি রানওয়ে কিন্তু এখানে এসে থামাতে হচ্ছে। কারণ এই ফলে ফাইনাল যে টাচডাউন সেকেন্ডারি রানওয়ে, সেটা কিন্তু 88 মিটার পিছনে নিয়ে যেতে হয়েছে। সেকেন্ডারি রানওয়েতে এসে বিমান যেখানে থামার কথা, সেইখানে না করে 88 মিটার পিছনে এসে বিমান থামে, কারণ সামনেই রয়েছে মসজিদ। এবং সেকেন্ডারি রানওয়ে থেকে এই মসজিদের দূরত্ব মাত্র 165 মিটার। কৌশিক, যেমন আমার সঙ্গে রয়েছেন পাইলট সুমন্ত রায়চৌধুরী। মিস্টার রায়চৌধুরী, বিমান ওঠানামার সময় পাইলটদের কতটা সমস্যা হতো বা হয় এখন? এটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সরকারের তরফ থেকে আমার মনে হয়, এবং এটা 80 বছর আগেই করা উচিত ছিল, যখন আমরা স্বাধীনতা পেয়েছি। কোনো এয়ারপোর্টের ভিতরে কোনো রিলিজিয়াস স্ট্রাকচার্স থাকার কোনো দরকারই নেই। সে মুসলিম হোক, হিন্দু হোক, যে কোনো স্ট্রাকচার্স, এয়ারপোর্ট হ্যাজ টু বি এয়ারপোর্ট। এখানে আমাদের টেক অফের সময় 19 লেফটের সামনেই হচ্ছে সিটি সেন্টার আর চিনার পার্ক, এই পার্ক সব এখানে অ্যালাউ করা হয়েছে। আজকে যদি কিছু ক্র্যাশ হয় ওই 01 রাইটে যেখানে মসজিদটা আছে, সেখানে অ্যাবসলুটলি ক্যাটাস্ট্রফি হয়। বা টেক অফের পরেই যদি ইমিডিয়েটলি ক্র্যাশ করে, ওই মসজিদের উপরে গিয়ে পড়বে, সব মারা যাবে ওখানে। এখন এমনিতে ওরা সেকেন্ড এয়ারপোর্টের কথা চিন্তা করছে, কিন্তু যতক্ষণ না সেকেন্ড এয়ারপোর্ট না হয় ততক্ষণ তো যা আমাদের এক্সিস্টিং ফেসিলিটি আছে, যা এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটাকে তো আমার বাড়াতে হবে। তো এই বাড়ানোর বাধা হয়ে দাঁড়াচ্ছে এই একটা মসজিদ স্ট্রাকচার। আমরা
30 বছর ধরে এই মিটিংয়ে এটা নিয়ে বলে এসেছি, কিন্তু সবসময় আমরা উত্তর পেয়েছি যে না, এটা সরকার যতক্ষণ না কিছু করবে ততক্ষণ কিছু করা যাবে না। তো এই যে বিমান ওঠানামার সময় বিপদ হতে পারতো, সেই বিপদ এড়ানোর জন্য ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়, আমরা প্রাক্তন এটিসি ম্যানেজার তার বক্তব্য একবার শোনাবো। যখনই একটা রানওয়ে ডিক্লেয়ার করা হচ্ছে, তার একটা বেসিক স্ট্রিপ বলে একটা কনসেপ্ট আছে, যে রানওয়ের আগে পিছে এবং সাইডে একটা নির্দিষ্ট ক্লিয়ারেন্স মেনটেন করতে হয় অ্যাজ পার ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী ওটা মেনটেন করতে হয়। বেসিক স্ট্রিপের মধ্যে কোনো রকম কোনো অবস্ট্রাকশনস নট অ্যালাউড। এয়ার নেভিগেশনের জন্য যদি কোনো ইনস্ট্রুমেন্ট, যেমন কোনো অ্যান্টেনা যদি থাকতে পারে, সেটা থাকতে পারে, কিন্তু সেটা আবার ফ্র্যাঞ্জেবলি মাউন্টেড হবে। এই কারণে যে যদি সেটা এয়ারক্রাফট কোনো কারণে যদি রানওয়ে ওভারশুট করে, ওটা যদি ধাক্কা মারে, তাহলে ওটা অটোমেটিক যাতে কোলাপস করে যায়। এইভাবে এটাই কনসেপ্ট। আমার অপর সহকর্মী আবির আমার সঙ্গে রয়েছে। বাধা কোথায় ছিল, সমস্যা কোথায় ছিল, কেন করা হয়নি এতদিন? প্রথমত তো এর ক্ষেত্রে একটা রাজনৈতিক সদিচ্ছার অভাব ভীষণ রকম ভাবে ছিল। এবং অতনু, তোমাকে আমি জানিয়ে রাখি যে গত বিধানসভার অধিবেশনের সময়তে তৎকালীন রাজ্য সরকারের তরফ থেকে একটি বিষয় আলোচনার জন্য নিয়ে আসা হয়। সেখানে কি ছিল আলোচনাতে তারা উল্লেখ করেছিলেন যে সরাসরি ইউরোপের যে বিমান কেন কলকাতা থেকে চলছে না, এবং সেই আলোচনাতে তৎকালীন বিরোধী দলনেতা, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং সেখানে তিনি তার বক্তৃতার মধ্যে সেই সময় রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন যে বারবার মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে বারবার রাজ্য সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে ওখানে যে ধর্মীয় স্থানটি রয়েছে, মসজিদটি রয়েছে, সেটাকে যেন সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু তখনও সরানো হয়নি এবং সেটা কার্যত প্রায় 2.5 বছরের বেশি সময় হয়ে গেল। তবে পাইলটরা যারা রয়েছেন, যারা এটিসির পরিচালনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিমান পরিচালনার নানা টেকনিক্যালিটিস রয়েছে তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের বক্তব্য যে বছর পর বছর এই নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনোভাবেই এটিকে সরাতে পারা যায়নি। লেংথটা তো শর্ট, লেংথ মিনিমাম হ্যাজ টু বি 10,000 অ্যান্ড অ্যাবাভ। কোনো ব্রেক ফেলস হলে বা কোনো অ্যাবর্টেড টেক অফ হলে সেখানে যত লম্বা হবে তত ভালো। অত বড় বড় প্লেন নিয়ে এসে ছোট রানওয়েতে ল্যান্ড করা ইজ ভেরি ডাইসি। আর তারপরে যদি মেকানিক্যাল ফেলিয়ার হয় বা ইঞ্জিন ফেলিয়ার হয়, সেখানে যদি ওভাররান হয়ে যায় বা শর্ট ল্যান্ডিং হয়, ক্যাটাস্ট্রফিক। এটা যারা এই স্ট্রাকচারটার দায়িত্বে আছে তাদের এটা বোঝা উচিত। নিউজরুম থেকে কৌশিক রয়েছে। কৌশিক, তুমি দেখাচ্ছিলে যে কোথায় সমস্যা, কোথায় জটিলতা, ঠিক কোন জায়গায় পড়ে রয়েছে, তুমি গ্রাফিক্যালি দেখাচ্ছিলে। এবার আমরা কি দেখতে পাবো? বিমানবন্দর সবার আগে বলে দেয় একটা বিমানবন্দর সেই শহরের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে, তার অর্থনৈতিক মেরুদণ্ডটা কতটা শক্তিশালী। কারণ সেই বিমানবন্দর দিয়ে কটা ইন্টারন্যাশনাল ফ্লাইট যায়, কত ঘন ঘন বিমান যাতায়াত করে, সেই বিমানবন্দর দিয়ে কত যাত্রী যাতায়াত করে, যাত্রী পরিষেবা পায় সেই বিমানবন্দর থেকে। এর থেকে বোঝা যায় ওই শহরের অর্থনীতিটা কোথায় দাঁড়িয়ে। কিন্তু কলকাতা বিমানবন্দরে এইটা একটা বড় সমস্যা ছিল, দীর্ঘদিনের সমস্যা, যেটা রাজ্য সরকার একটা তাদের সদিচ্ছার জন্য, রাজনৈতিক সদিচ্ছার জন্য এই যে সমস্যাটা, জটিলতাটা অবশেষে কাটতে চলেছে। এবং এই জটিলতাটা কাটার ফলে এবার কি হবে, অনেক বড় বড় যাত্রীবাহী বিমান সেইটা এবার কলকাতা বিমানবন্দরে ওঠানামা করতে পারবে। সেটাও আমরা গ্রাফিক্যালি দেখাবো। দেখো, এতদিন যেটা পারতো না কলকাতা বিমানবন্দরে, এবার কিন্তু সেকেন্ডারি রানওয়ের সামনে থেকে যদি মসজিদ সরিয়ে দেওয়া হয়, তাহলে বোয়িং 787-এর মতো বিরাট একটা যাত্রীবাহী বিমান কলকাতা বিমানবন্দর দিয়ে ওঠানামা করতে পারবে এই সেকেন্ডারি রানওয়ে দিয়ে। এছাড়া তোমার এয়ারবাস A330-র মতো বিমানও এই সেকেন্ডারি রানওয়ে দিয়ে ওঠানামা করতে পারবে। ফলে এইটা কিন্তু একটা উন্নয়নের উড়ান। এই যে এতদিন এখানে সেকেন্ডারি রানওয়ের সামনে এই জায়গাটায় একটা মসজিদ ছিল, যেই মসজিদটা থেকে সেকেন্ডারি রানওয়ের দূরত্ব ছিল মাত্র 165 মিটার, কিন্তু এই বিমান ওঠানামার ক্ষেত্রে, অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে আমাদের দেশের যেমন নিয়ম রয়েছে, আইন রয়েছে, তেমনি আন্তর্জাতিক আইন রয়েছে। সেই আইন বলে কোনো রানওয়ে থেকে রানওয়ের সামনে অন্তত 240 মিটার দূরত্বের মধ্যে, অন্তত 240 মিটার দূরত্বের মধ্যে কোনো রকম অসামরিক স্ট্রাকচার থাকতে পারে না। আমাদের কলকাতা, এই কলকাতার ইমেজ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন জায়গায় পৌঁছে যাবে? আসলে যখন মসজিদটি তৈরি হয়েছিল তখন ফাঁকা জমি ছিল, সেখানে একটি মসজিদ তৈরি হয়েছিল। তারপর যত দিন গেছে কলকাতা উন্নত হয়েছে, কলকাতা বড় হয়েছে, সেখানে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হয়েছে, কিন্তু এই মসজিদটি মসজিদের জায়গাতেই রয়ে গেছে, যেটা একটা উন্নয়নের উড়ানের পথে একটা বড় বাধা।
ছিল হিসাবেই ডেকেছেন অনেকে, যেটা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। এই সরকার 9 তারিখ শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী, তারপর থেকে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই যে সিদ্ধান্ত, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত, যেটা দেখে অনেকেই মনে করছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এবার প্রকৃত অর্থেই আন্তর্জাতিক হবে এবং দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচি প্রতিটা আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে এবার টেক্কা দেবে আমাদের কলকাতা বিমানবন্দর।